গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। খবর এনডিটিভির। গুঞ্জন ছিল আগেই, এবার সেটি স্বীকার করল কর্তৃপক্ষ। শুক্রবার ২০ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে। এই গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্র এনডিটিভিকে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টেল, মিসাইল এবং জঙ্গলে যুদ্ধে পারদর্শী। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। তারা এই মাসের শেষ দিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এই গোয়েন্দা তথ্য শতভাগ সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হবে বিকেল ৪টায়। এর পরপরই শুরু হবে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার সকালে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০১৯ সালে কর কমানোর নীতি প্রবর্তন করেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সেই সাথে করোনা মহামারীর প্রভাবে কমে যায় রেমিটেন্স প্রবাহ ও পর্যটন খাতের আয়। এতে ২০২২ সালে দেশটির অর্থনীতিতে দেখা দেয় ৭০ বছরের ভয়াবহ মন্দা। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ৭৪%। ২০২২ সালে গণঅভ্যুত্থানে বিলুপ্ত হয় গোতাবায়া রাজাপক্ষের সরকার। এ অবস্থায় কলম্বোর শাসনভার গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কঠোর শর্ত মানতে রাজি হন তিনি। $২৯০ কোটি ঋণের জন্য দ্বিগুণ কর বৃদ্ধি, বিদ্যুতে ভর্তুকি বাতিল সহ নানা রকম কৃচ্ছ্রতা কর্মসূচি গ্রহণ করেন বিক্রমাসিংহে। এত কিছুর পরও নাজুক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। ২০২২ সালে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার পর এখনও তা শুরু করা যায়নি। দেশটির বিদেশি ঋণের পরিমাণ $৪৬০০ কোটি, যার ফলে জীবন চালাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২১ ও ২০২২ সালের মধ্যে শ্রীলঙ্কায় দারিদ্রতা দ্বিগুণ হয়ে ২৫% পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এবারে নির্বাচনকে পরবর্তী নেতা বাছাইয়ের পরিবর্তে IMF এর কর্মসূচির ওপর গণভোট হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সেই সাথে এবারের নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য অগ্নিপরীক্ষা বলে মত তাদের। পরপর ২ দিন বিস্ফোরণ হয়েছে লেবাননে। এর মধ্যে গত মঙ্গলবার বিস্ফোরণ হয় বিভিন্ন পেজারে। এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণ হয়। ২ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩,০০০-এর বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লোক। এই পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে জানা যায়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। ইসরায়েলের ৩ জন গোয়েন্দা কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি এই প্রতিবেদন প্রকাশ করে। ওই ৩ গোয়েন্দা কর্মকর্তা বলেন, হাঙ্গেরি ভিত্তিক পেজার তৈরিকারক BAC কনসাল্টিং আসলে মোসাদেরই বানানো একটি প্রতিষ্ঠান। তারা গোপনে এই প্রতিষ্ঠানের কাজে অর্থায়ন করত। এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় শেল কোম্পানি। এখানে বানানো হয় পেজার।
এরপর তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলোর সঙ্গে করানো হয় চুক্তি। সেই তাইওয়ানের পেজারই বিস্ফোরিত হলো লেবাননে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বানিয়ে রাখে মোসাদ। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরায়েল কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছে। সূত্রটি আরও জানায়, ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ। তবে উৎপাদন স্তরেই মোসাদ এই ডিভাইসগুলোর মধ্যে একটি বোর্ড ঢুকিয়ে দেয়, যার মধ্যে বিস্ফোরক উপাদান ছিল। একটি কোড গ্রহণ করলে সেটি সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটায়। এমনকি একটি কোডের মেসেজ পাঠানোর মাধ্যমে একসঙ্গে 3000 পেজার বিস্ফোরিত হয়। বছরের পর বছর ধরেই হিজবুল্লাহকে টার্গেট করে আসছে মোসাদ। এর মধ্যে অন্যতম হলো সাইবার হামলা। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি নিয়েও চক্রান্ত করে আসছে সংস্থাটি। এমনই অভিযোগ হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর। এবারও তিনি সেই কথাই বললেন। গত ফেব্রুয়ারিতে হিজবুল্লাহর প্রধান দাবি করেন, তার মোবাইলে আড়ি পেতেছে মোসাদ। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সামরিক ও বেসামরিকদের মধ্যে এখন পর্যন্ত 70,000-এর বেশি নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন দেশটিতে সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী এবং বেসামরিক নাগরিকও। বিবিসি জানায়, যুদ্ধ শুরুর পর থেকেই প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম, শেষ কৃত্যানুষ্ঠান ও ছবি নিয়ে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। বিবিসি রাশিয়া ও মিডিয়া জোনা নামের একটি স্বাধীন ওয়েবসাইট নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করেছে। এছাড়া বিভিন্ন সূত্র ও সরকারি বিভিন্ন প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে সরকারি কর্তৃপক্ষ ও নিহতদের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করেছে বিবিসি। গোরস্থানে নতুন কবর থেকেও ইউক্রেনে নিহত রাশিয়ার সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করেছে। এসব কবরে সাধারণত পতাকা ও পুষ্পস্তবক দেওয়া থাকে, যা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা। ইউক্রেনে নিহত 70,112 জন রুশ যোদ্ধার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সম্মত হয়নি। যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া যারা রাশিয়ার দখল করা দোনেৎস্ক ও লুহান্স্কে নিহত হয়েছেন তাদের নামও যুক্ত করা হয়নি। ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের মধ্যে 13,781 জন স্বেচ্ছাসেবী, যা নিহতের সংখ্যার প্রায় 20%। যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের মধ্যে রয়েছেন অপরাধীরাও, যারা সাজা মওকুফের বিনিময়ে যোগ দিয়েছেন। নিহত রুশ সেনাদের মধ্যে তাদের সংখ্যা 19%, আর সেনা সদস্য ও সাধারণ বেসামরিক নাগরিকের সংখ্যা 13%।